أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা গত দিনের ক্লাসটা একটু রিভিশন দেই। ফৌজদারি কার্যবিধি আইনের 221 দ্বারা চার্জ অপরাধের বিবরণ থাকতে হবে। শুধু শর্ট ভাবে বলবো, কারণ রিভিশনে এত কিছু বলার প্রয়োজন নাই। 121-এর 1, আসামিকে আসামি যে অপরাধে অভিযুক্ত হয়েছে তার বিবরণ থাকবে। 1, 2 হচ্ছে অপরাধের নির্দিষ্ট নাম উল্লেখ করতে হবে। 3, যদি অপরাধের কোনো নির্দিষ্ট নাম থাকে তাহলে সেটা বিস্তারিতভাবে লিখতে হবে। 4, চার্জ অপরাধের দ্বারা উল্লেখ করতে হবে। 5, চার্জ দ্বারা কি বোঝায় সেটা লিখতে হবে। 6, চার্জের ভাষা হবে কি, ইংরেজি এবং আদালতের ভাষা। 7 হচ্ছে যদি পূর্ববর্তী দণ্ড থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে। এই ছিল 221-এর বিষয় 7টা কলাম। এগুলো একটু সহজে এক কথা মনে রাখবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 222 দ্বারা সময়, স্থান এবং ব্যক্তি সম্পর্কে বিবরণ উল্লেখ থাকবে। 223 দ্বারা হচ্ছে 21 এবং 22 দ্বারা যেগুলা আসামির উপরে অভিযোগ চার্জ করা হয় সে সেটা মানে কি না সেই সম্পর্কে তা উল্লেখ করতে হবে। সে জানে না বা মানে না সেগুলো উল্লেখ করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনে 225 দ্বারা ভুল ভ্রান্তির ফল যদি তাকে প্রভাবিত না করে সেই ক্ষেত্রে নতুন করে বিচারের প্রয়োজন নাই। ফৌজদারি কার্যবিধি 231 দ্বারা আদালত চার্জ পরিবর্তন বা নতুন করে সংযোজন করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনে 232 দ্বারা গুরুতর ভুলের ফল যদি আসামির ন্যায় বিচার বিভ্রান্ত হয় সেক্ষেত্রে নতুন করে বিচার নির্দেশ দিতে পারেন। তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা বিচারের বিষয়, অধ্যায় 20 ধারা 241, কি বাদী বা আসামির জবানবন্দি গ্রহণ করবেন। 242, শুনানিতে ম্যাজিস্ট্রেট যদি আসামি অপরাধ করেছে বলে মনে হয় তাহলে চার্জ গঠন করবেন। 3, আসামি যদি অপরাধ স্বীকার করে তাহলে কারণ দর্শাবেন, জবাব না দিলে দণ্ড দিবেন। 244, যদি সে স্বীকার করে তাহলে স্বীকার করলে তো দণ্ড দিবেন, আর স্বীকার না করলে কি করবেন, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন। 245, সাক্ষ্য প্রমাণে যদি আসামি নিরপরাধ হয় তাহলে খালাস দিবেন, দোষী হইলে দণ্ড দিবেন। 247, বাদী যদি মামলার শুনানিতে হাজির না হয় তাহলে ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিবেন বা উপযুক্ত মনে হলে মুলতবি রাখবেন। 248, বাদী বা ফরিয়াদির আবেদনে নালিশ প্রত্যাহার বা খালাস দিবেন। 249, নালিশ ব্যতীত অন্য কোনো ভাবে রুজুকৃত মামলা যদি ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পূর্ব অনুমতি নিয়ে কারণ লিপিবদ্ধ করে খালাস বা দণ্ড না দিলে মামলা বন্ধ করে দিন বা আসামিকে মুক্তি দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 250, মিথ্যা মামলা বা তুচ্ছ বিরক্তিকর মামলা হইলে তাহলে বাদীকে কেন জরিমানা দিবে না সেই জন্য কারণ দর্শাবেন। কত টাকা দিবেন, অনধিক 1000 টাকা। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে 500 টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিবেন, আর না হইলে 30 দিন বিনাশ্রম কারাদণ্ড। ফৌজদারি কার্যবিধি আইন 22 অধ্যায়, সংক্ষিপ্ত বিচার পদ্ধতি কারা করবেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তবে সেই সংক্ষিপ্ত বিচার করার দণ্ড অবশ্যই 2 বছরের কম হবে। সংক্ষিপ্ত বিচারের দণ্ড হবে অবশ্যই 2 বছরের কম। ফৌজদারি কার্যবিধি আইনের 261 দ্বারা সরকার দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কি করবেন, সংক্ষিপ্ত বিচারে আদেশ দিতে পারবেন। 262 দ্বারা ব্যতিক্রম সাপেক্ষে 20 অধ্যায়ের পদ্ধতি অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের পদ্ধতি অনুসরণ করবেন। যদি 2 বছরের বেশি কারাদণ্ড হয় সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হবে। 23 অধ্যায়, দায়রা আদালতের বিচার। এখানে আমরা ক থেকে ছ পর্যন্ত 12টা কথা বলছিলাম। এই 12টা কথাগুলো কি, পিপি বাদীর পক্ষে মামলা পরিচালনা করবেন। ক খ পিপি আসামিকে দোষ দিয়ে মামলা শুরু করবেন। ঘ যদি বাদী বা আসামির বক্তব্য শ্রবণ করে পর্যাপ্ত কারণ না থাকে তাহলে কি করবেন, অব্যাহতি দিবেন। ঘ আসামি অপরাধ করলে তার বিরুদ্ধে চার্জ প্রণয়ন করবেন।
আসামি দোষ স্বীকার করলে তা দণ্ড দিবেন। আসামি দোষ স্বীকার না করলে সাক্ষ্য গ্রহণ করবেন। আদালতে বাদীর পক্ষে সাক্ষ্য গ্রহণ করবেন। বাদীর পক্ষে সাক্ষ্য গ্রহণে আসামির বক্তব্য শুনে যদি অপরাধ করে নাই বলে গণ্য হয় তাহলে খালাস দিবেন। আসামিকে যদি খালাস দেওয়া না হয় তাহলে কি করবেন? আত্মরক্ষা সমর্থনের জন্য সাক্ষী আহ্বান করবেন। সওয়াল জবাব বা আর্গুমেন্ট। সওয়াল জবাবের পর আদালত খালাস বা দণ্ডের আদেশ দিবেন। যদি তার পূর্ববর্তী দণ্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? উল্লেখ করবেন। এই ছিল আমাদের গতকালকের ক্লাস। আজকে আমাদের ক্লাস হলো ফৌজদারি কার্যবিধি আইনের 24 অধ্যায় অনুসন্ধান ও বিচার সম্পর্কিত। এখানে আমাদের এক দুইটা ধারা একটু ইম্পর্টেন্ট আছে আর বাকিগুলো ধারা নাই। অনুসন্ধান বিচার কি? রাজসাক্ষী যেটা হয় অপরাধী সহযোগীকে ক্ষমার প্রস্তাব কে করতে পারেন? ফৌজদারি কার্যবিধি আইনের 337 ধারা। এটা শুরু করার আগে আমরা একটু ক্লাসের কিছু মোটিভেশনাল আলাপ করি। এই যে আপনাদের গ্রুপে প্রত্যেকদিন যে 5টা 6টা কোনদিন 10টা কোনদিন 20টা এমসিকিউ দেওয়া হয়, এই এমসিকিউ গুলাতে দেখা যায় যে অনলাইনে 26 থেকে 30 জন পর্যন্ত অনলাইনে থাকে, কিন্তু উত্তর প্রদান করে 3 থেকে 4 জন। এখন যদি আপনাদের কাছে যদি এমসিকিউ গুলা যদি মনে হয় যে সব সহজ বা আপনারা এমসিকিউ গুলা সব পারেন, তাহলে তো আর আমাদের গ্রুপে এমসিকিউ দেওয়ার দরকার নাই, যেহেতু আপনারা সব পারেন নাকি। আর যদি আপনারা এমসিকিউ গুলা না পারেন তাহলে তো আপনারা কমেন্ট করার কথা যে আপনার সঠিক উত্তরটা আপনি দিবেন, যে এইটার এই উত্তর, এইটার এই উত্তর। তাহলে কি হয়, আপনি যখন ভুল উত্তরটা দিলেন, এই ভুল উত্তর দেওয়ার কারণে কি হইল, এটা আমরা যখন আবার সংশোধনী দিচ্ছি তখন আপনি সেটা জানতে পারতেছেন। আর যদি আপনি মনে করেন যে আরে আমি দেব, ভুল হবে না সঠিক হবে, সেটার উত্তর না দিয়ে আমি চুপচাপ থাকি, তাহলে তো ভাই আপনার শিক্ষা হবে না। ঠিক আছে, যদি আপনি যদি মনে করেন যে আমার ভুল হবে না সঠিক হবে, এইটা চিন্তা করে যদি আপনি উত্তরটা না করেন, তাহলে কিন্তু আপনার শিক্ষা হবে না। আপনি লিখে রাখতে পারেন। কারণটা কি, যখন আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করবেন, উপস্থাপনা করবেন বা আপনি মুখে চর্চা করবেন, তখন কি হবে, সেইটা আপনার মাথায় একবারে সেট আপ হয়ে যাবে। সেই উত্তরটা আপনার মাথায় একবারে সেট আপ হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে আমার ভুল হবে না সঠিক হবে, তার জন্য আপনি উত্তর করলেন না, মনে মনে পড়ার চেয়ে জুড়ে জুড়ে পড়া অনেক ভালো। কারণ কি, জুড়ে পড়লে সেটা আপনার মাথার মধ্যে সেট হয় ভালো। আর যখন আপনি মনে মনে পড়বেন, আপনি দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে যখন আপনি একটা প্রশ্নের উত্তর পাচ্ছেন না, আপনার মাথায় আসতেছে কিন্তু মুখে আসতেছে না। কারণ কি, ওই যে আপনি যে মনে মনে পড়ছেন, এই জন্যই আপনি এমন ভাবে পড়বেন যাতে প্রশ্নের উত্তরটা আপনার এই টুটের মাথার মধ্যে থাকে। আপনি প্রশ্নের উত্তরগুলা এমন ভাবে পড়বেন, প্রশ্নগুলা এমন ভাবে রিভিশন দিবেন, ধারাগুলা এমন ভাবে রিভিশন দিবেন যাতে ধারাগুলো আপনার এই টুটের মাথার মধ্যে থাকে, এই জায়গার মধ্যে। একজনে বলা মাত্র যাতে আপনার টুটে পট করে বলে দিতে পারে যে এইটা হচ্ছে এটার উত্তর। আর যদি আপনি আস্তে ধীরে পড়েন, সময় নিয়ে পড়েন, মনে মনে পড়েন, তাহলে কি হবে, পড়াটা আপনার পেটের মধ্যে থাকবে, এটা টুটে আর আসবে না। আমি কি বুঝাইতে পারলাম আপনাদের? এই জন্য যে যেটাই প্রশ্ন দেওয়া হয় গ্রুপের মধ্যে আপনারা উত্তর করবেন। কারণ কি, এগুলা দেওয়া হয় আপনাদের ভুলগুলা সংশোধন করার জন্য। হয়তো বা এমনও হইতে পারে যে প্রশ্নের মধ্যে আমারও ভুল থাকতে পারে, আমি যে সব জানি এমনটা কিন্তু না, আমি কিন্তু সব জানতা না। আমার ভুল হইলে সেটা আপনাদের কাছ থেকে আমি অনেক সময় শিখবো। বা অনেক সময় আছে আমার উত্তরের টাইপিং মিস্টেক হয়, অথবা দেখা গেছে ভাষাগত সমস্যার কারণে এক জায়গায় দুইটা হয়ে গেছে। এই জন্য আপনারা উত্তর করলে কি হয়, সেটা আমারও জানা হয়, আমারও শিখা হয়। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অধ্যায় হচ্ছে 24, অনুসন্ধান এবং বিচার সম্পর্কিত। ফৌজদারি কার্যবিধি আইনের 337 ধারা। এটার মূল বিষয়বস্তু কি, অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব।
অপরাধীর সহযোগীকে, যে অপরাধটা করে তার সহযোগী, কে ক্ষমার প্রস্তাব করবেন? দায়রা আদালত। দায়রা আদালত ক্ষমার প্রস্তাব করবেন। অন্যান্য ক্ষেত্রে কয়েকটা ধারা আছে, এখানে আছে যেই অপরাধের শাস্তি 10 বছর, দণ্ডবিধি আইনের 221 ধারায় 7 বছর কারাদণ্ড, দণ্ডবিধি 216, 369, 401, 435, 447 ধারার অপরাধ। এই অপরাধে বিচার করবেন কে? মহানগর এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এবং তদন্ত এবং বিচারের সময় অপরাধের সাথে সম্পৃক্ত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সহায়তাকারীকে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য তাকে ক্ষমার প্রস্তাব করা হয়। তাহলে ক্ষমার প্রস্তাব কে করতে পারেন? দায়রা আদালত, মহানগর এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমার প্রস্তাব করতে পারেন। কত ধারায় করবেন? ফৌজদারি কার্যবিধি আইনের 337 ধারায়। এটা বলা আছে একে। 337-এর 2-এ বলা হয়েছে ক্ষমার প্রস্তাব গ্রহণকারী প্রত্যেক ব্যক্তির জবানবন্দি, ক্ষমার প্রস্তাব গ্রহণকারী প্রত্যেক ব্যক্তি কি করতে পারেন? ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষী হিসেবে গ্রহণ করবেন। 3, এইরূপ ব্যক্তি যদি পূর্ব হতে জামিনে না থাকে তাহলে কি হয়? বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে হাজতে আটক রাখবেন। এখন যেই ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে যদি সে কারাগারে আটক না থাকে তাহলে কি করতে হবে? তাকে অবশ্যই হাজতে আটক রাখবেন। অর্থাৎ সে জামিনে নাই, সরি ভুল বলছি, সেটা হয়েছে মনে করেন যে সে জামিনে আছে, জামিনে থাকলে সেটা হয়েছে এক হিসাব। আর যদি সে জামিনে না থাকে তাহলে কি করবেন? যারে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তারে আটক রাখবেন। এটা হইল 3। তাহলে 137-এর সরি 337 ফৌজদারি কার্যবিধি আইনের 337-এর 3টা বিষয়। ক্ষমার প্রস্তাব করবেন কে? দায়রা আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমার প্রস্তাব করবেন। 2-এ বলছে ক্ষমার প্রস্তাব গ্রহণকারী প্রত্যেক ব্যক্তির জবানবন্দি ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষী হিসেবে গ্রহণ করবেন। 3, জামিনে না থাকলে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে হাজতে আটক রাখবেন। এই 3 ফৌজদারি কার্যবিধি আইনের 337। স্যার 2 নাম্বার কোটেশন, 2 নাম্বার উপাধ্যায় কোটেশনটা একটু আবার বলেন প্লিজ। ক্ষমার প্রস্তাব অর্থাৎ মনে করেন যে আপনাকে, রেদওয়ানুল করিম হচ্ছেন ম্যাজিস্ট্রেট দায়রা আদালত, আপনি হচ্ছেন সেন্টুমি অভিযোগে অভিযুক্ত। সেই ক্ষেত্রে কি করবে? আপনাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি ক্ষমার প্রস্তাব গ্রহণ করছেন। গ্রহণ করছেন কারণ কি? যে আপনি অপরাধের সাথে সম্পৃক্ত, এই অপরাধের সম্পূর্ণ বিষয়বস্তু আপনি উপস্থাপন করবেন। আপনি তো গ্রহণ করছেন, যেহেতু রেদওয়ানুল করিম ম্যাজিস্ট্রেট আপনাকে প্রস্তাব দিছে, আপনি গ্রহণ করছেন, সেই ক্ষেত্রে আপনি ম্যাজিস্ট্রেট আদালতে এগুলা সাক্ষ্য হিসেবে, আপনার জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। আপনি তখন আর আসামি হবেন না। বুঝা গেল? বিষয়টা কি স্যার এরকম যে সমস্ত মানে অপরাধের সাথে জড়িত আমি আছি, সমস্ত দায় নিয়ে ওই ইয়া করলাম মানে এই মানে নিজেকে ম্যাজিস্ট্রেটের কাছে ওই বললেন, আসামি থেকে সাক্ষী হিসেবে দায়ী করলাম, এরকম স্যার? হ্যাঁ আপনি আসামি থেকে সাক্ষী হলেন, রাজ সাক্ষী। আপনি আসামি থেকে সাক্ষী হয়েছেন, সেই ক্ষেত্রে আপনার জবানবন্দি সেটা আর আসামি হিসেবে গ্রহণযোগ্য হবে না, আপনার জবানবন্দি সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে। এটাই হইল 337-এর 2 উপধারার আলোচনা। আর 3 হচ্ছে যদি এই যে আসামি সে যদি জামিনে না থাকে তাহলে কি হবে? অর্থাৎ তারে তো রাজসাক্ষীর জন্য প্রস্তাব করা হয়েছে, সেই ক্ষেত্রে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে হাজতে আটক রাখতে হবে বা রাখবেন। এটাই হলো 3-এর আলোচনা। অর্থাৎ 337-এর 3 হচ্ছে যদি আসামি জামিনে না থাকে বা রাজসাক্ষী যে প্রস্তাব করা হয়েছে সে যদি জামিনে না থাকে তাহলে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে হাজতে আটক রাখবেন। এটাই হলো 3। ফৌজদারি কার্যবিধি আইনের 338 ধারা, ক্ষমার প্রস্তাব দিবার ক্ষমতা। অর্থাৎ রায় দেওয়ার পূর্বে মহানগর বিচারিক ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত
বিচার চলাকালে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত ব্যক্তিকে সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে ক্ষমা মঞ্জুর করতে পারবেন। তাহলে কি হইলো, 38 আপনাকে ক্ষমা করতে পারবেন, তারই শুধু এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। মহানগর বিচারিক ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালত এই তিনজন বিচার চলাকালীন সময়ে সাক্ষীকে সাক্ষী হওয়ার জন্য ক্ষমা প্রস্তাব করতে পারেন বা দিতে পারেন 338 দ্বারা। ফৌজদারি কার্যবিধানের 339 দ্বারা অপরাধের সহযোগীকে বিচার, অর্থাৎ অপরাধের সহযোগীর বিচার বা রাজসাক্ষীর বিচার, অর্থাৎ আপনাকে 337 দ্বারায় যে শর্তে, অর্থাৎ আপনার শর্ত ছিল কি যে আপনি এই অপরাধের সাথে জড়িত সকল বিষয় কি করবেন, পুঙ্খানুপুঙ্খভাবে আদালতে বলবেন। সেই ক্ষেত্রে যদি না আপনি এটা শর্ত লঙ্ঘন করেন, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে আবার বিচার করা যাবে। তবে শর্ত হইল আসামির সাথে তার বিচার করা যাবে না, এই রাজসাক্ষীর বিচার আসামির সাথে করা যাবে না, এবং সে যে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে তা প্রমাণ করতে হবে সরকার পক্ষের, অর্থাৎ পিপি সেটা প্রমাণ করতে হবে। 339-1 339-1 তাহলে কি আমরা বুঝলাম যে 337 এবং 38 দ্বারায় যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে সে যদি কোন শর্ত লঙ্ঘন করে, অর্থাৎ সে যে হুবহু বলার কথা সে না বলে কি করলো, উল্টাপাল্টা বললো বা মিথ্যা তথ্য দিল, সেই ক্ষেত্রে তার বিচার করা যাবে। আর তবে বিচার করতে গেলে কি করতে হবে, আসামিদের সাথে তার বিচার করা যাবে না, তার বিচার আলাদা করতে হবে, এবং সে যে মিথ্যা সাক্ষ্য দিছে এটা প্রমাণ করবে কে, সরকার পক্ষ। দুইয়ে হচ্ছে তার বিচার এবং সাক্ষ্য প্রদান কালে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে, অর্থাৎ সে যে সাক্ষ্য দিছে এই সাক্ষ্যটা তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। 2 3 হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে নালিশ করতে হলে হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে, অর্থাৎ এই যে রাজসাক্ষী যে মিথ্যা সাক্ষ্য দিছে এখন তার বিরুদ্ধে মামলা করতে গেলে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। হাইকোর্ট বিভাগের অনুমতি ছাড়া রাজসাক্ষীর বিরুদ্ধে মামলা বা নালিশ করা যাবে না। 339 ফৌজদারি কার্যবিধানের 339-এর শর্ট হাইফেন ক, রাজসাক্ষী বা দুষ্কর্মের সহযোগীর বিচারের পদ্ধতি, অর্থাৎ এখন কিভাবে বিচারটা করবে। দায়রা আদালতে বিচার হলে 265 গ এর 2 উপধারা অনুসারে আসামিকে চার্জ পড়িয়া শোনানো এবং বুঝাইয়া দেওয়া। আর যদি ম্যাজিস্ট্রেট আদালতে হলে সরকার পক্ষে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ পূর্বে তাকে যে শর্তে ক্ষমা করা হয়েছিল তা পালন করা হয়েছে কিনা জিজ্ঞাসা করবেন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার যে শর্ত দেওয়া হয়েছিল এই শর্তগুলো আপনি পালন করছেন কিনা। এখন যদি আসামি যদি বলে যে আমি শর্ত পালন করছি, তাহলে তা লিপিবদ্ধ করবেন। আর সরকার পক্ষ যদি প্রমাণ করতে পারে যে সে শর্ত পালন করে নাই বা মিথ্যা সাক্ষ্য দিছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এখন এই ব্যবস্থাটা কোন ধারার কারণে নেবেন, সে যে মিথ্যা সাক্ষ্য দিছে সেইটা নাকি সে যে দণ্ড পাইছে সেই দণ্ডের কারণে। অবশ্যই সে যে মিথ্যা সাক্ষ্য দিছে সেই মিথ্যা সাক্ষ্যের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। 339-এর ক, ফৌজদারি কার্যবিধি আইনের 339-এর ক, আসামির অনুপস্থিতিতে বিচার। যে ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 87-88 ধারার বিধান পালন করার পরেও আসামি পলাতক থাকে, তাহলে আদালত 2টি বাংলা দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ করবেন, আদালতে হাজির হওয়ার নির্দেশ দিবেন এবং নির্দেশ পালনে ব্যর্থ হলে আসামির অনুপস্থিতিতে বিচার করা হবে। এটা সংশোধনে দিছে হচ্ছে একটি জাতীয় দৈনিক পত্রিকায়, এটা সংশোধন হয়েছে, সংশোধনে একটি জাতীয় পত্রিকার কথা বলা হয়েছে এবং 20 দিন সময়, একটি জাতীয় পত্রিকা এবং 20 দিন সময়ের ভিতরে যদি সে হাজির না হয় সেই ক্ষেত্রে তার অনুপস্থিতি বিচার করা যাবে 339-এর খ। আর যদি আসামি জামিনে গিয়ে পলাতক হয় সেই ক্ষেত্রে এইটার বিধান প্রযোজ্য নয় বা সংবাদ প্রকাশ ছাড়াও তার বিরুদ্ধে মামলা বিচার শুরু করা যাবে। 339-এর খ এর 2 ফৌজদারি কার্যবিধি নিয়ে 339-এর গ,
মামলা নিষ্পত্তির সময়সীমা। মামলা নিষ্পত্তির সময়সীমা ম্যাজিস্ট্রেট মামলা পাওয়ার তারিখ হইতে 180 দিনের মধ্যে সমাপ্ত করবেন এবং দায়রা জজ মামলা পাওয়ার পর থেকে 360 দিনের ভিতরে শেষ করবেন। এটা কি সংশোধন হয়েছে কিনা? না, এটা সংশোধন হয় নাই। তাহলে আসামির অনুপস্থিতি 339-এর হতে কি হইলো? আসামির অনুপস্থিতিতে বিচার, যে একটা দৈনিক পত্রিকায়, দৈনিক বাংলা পত্রিকা এবং নির্দিষ্ট সময়, এখানে 20 দিন উল্লেখ হয় নাই, নির্দিষ্ট সময়ে ভিতরে সে হাজির হবে। আর 339-এর গত হচ্ছে নিষ্পত্তি সময়সীমা 180 দিন ম্যাজিস্ট্রেট করবেন এবং দায়রা জজ 360 দিনের মধ্যে। যদি নির্ধারিত সময়ের মধ্যে বিচার সমাপ্ত না করা যায় তাহলে কি হয়? জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হলে তাকে শর্ত সাপেক্ষে জামিন দিতে পারবেন। তাহলে আসামিকে জামিন দেওয়া কত পাইলেন? 339-এর গ, জামিন দেওয়া। শর্ত সাপেক্ষে যদি নির্ধারিত সময়ের ভিতরে বিচার শেষ না হয় সেই ক্ষেত্রে জামিন দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনে 340 ধারা, যার বিরুদ্ধে কার্যক্রম দায়ের করা হয়েছে তার আত্মপক্ষ সমর্থন করার অধিকার এবং সাক্ষী হইবার যোগ্যতা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে অভিযুক্ত হয় ফৌজদারি আদালতে, সেই ব্যক্তি অ্যাডভোকেট দ্বারা আত্মপক্ষ সমর্থন করতে পারবে এবং সেই ব্যক্তির বিরুদ্ধে 107 ধারা দণ্ডবিধির, নাকি ফৌজদারি 107 ধারা বা অধ্যায় 10, অধ্যায় 11, অধ্যায় 12 বা 552 ধারা মামলা রুজু হয়েছে, সেই ব্যক্তি নিজে সাক্ষী হওয়ার প্রস্তাব দিতে পারবে। তাহলে 107 ধারা কি পাইলাম আমরা? অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার মুসলেকা। অধ্যায় 10 গণ উপদ্রব, অধ্যায় 11 জরুরি আদেশ, অধ্যায় 12 স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ। সেই সব যদি হয় তাহলে কি করতে হবে? সে নিজে সাক্ষী হওয়ার জন্য প্রস্তাব দিতে পারবে। কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি আসামির পক্ষে সাক্ষী হবে এবং তার সহিত একই বিচারে অভিযুক্ত অপর কোনো আসামির বিরুদ্ধে প্রণীত চার্জ মিথ্যা প্রমাণ করার জন্য শপথ গ্রহণ করেও সাক্ষ্য দিতে পারবে। অর্থাৎ এক সাক্ষী, এক আসামি আরেক আসামির বিরুদ্ধে সে শপথ গ্রহণ করে কি করতে পারবে? সাক্ষ্য দিতে পারবে। ফৌজদারি কার্যবিধি আইনে 340 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনে 341, আসামি কার্যক্রম বুঝতে না পারলে সেই ক্ষেত্রে পদ্ধতি। অর্থাৎ আসামি যদি বুঝতে না পারে তাহলে তাকে এটা পড়িয়ে শোনাবেন এবং যদি রায় হয় তাহলে এই রায় যদি সে নাও বুঝে তাহলে হাইকোর্ট বিভাগে রিপোর্ট দিবেন। হাইকোর্ট যে আদেশ দিবেন সেই আদেশ অনুযায়ী এটার ব্যবস্থা নেবেন। এগুলো এত ইম্পর্টেন্ট না, আমরা এগুলার স্কিপ করাই দরকার ছিল। ফৌজদারি কার্যবিধি আইনে 342 ধারা, আসামির জবানবন্দি গ্রহণ করা, আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। আসামি যদি তার বিরুদ্ধে দেওয়া সাক্ষ্য হতে ব্যাখ্যা করার সুযোগ দিবেন আর সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করার পর মামলা সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন। আসামি যদি জবাব না দেয়, মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে আদালত যেই রূপ মনে করেন সেই রূপ অনুমান করতে পারবেন। বিচারের সময় আসামি যদি জবানবন্দি তাহার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য হিসেবে পেশ করা যাবে। অর্থাৎ বিচারের সময় আসামির দেওয়া জবানবন্দি তার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। আসামিকে শপথ গ্রহণ করানো যাবে না। অর্থাৎ যে আসামি সাক্ষ্য দিচ্ছে বা স্বীকারোক্তি দিচ্ছে তাকে কি করতে হবে? তার শপথ গ্রহণ করানো যাবে না। এগুলো এমসিকিউ আসবে ফৌজদারি কার্যবিধি আইনের 342 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 351 ধারা, আদালতে হাজির অপরাধীকে আটক রাখা। অর্থাৎ ফৌজদারি আদালত বিচার চলাকালে উপস্থিত যে কোনো ব্যক্তিকে গ্রেফতার না হওয়া বা সমান না হয়ে যদি সে হাজির হয় তাহলে আদালত কি করতে পারবেন? তাকে গ্রেফতার করতে পারবেন বা শুন অ্যারেস্ট করতে পারবেন। শুন অ্যারেস্টের মূল ধারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 351 ধারা। তাছাড়াও এখন নতুন সংশোধনীতে 167 দিছে, 167 ক, এখানেও শুন অ্যারেস্ট কিছুটা আছে। বিচার সম্ভব হওয়ার পরেও উক্তরূপ আটক হলে সেই ব্যক্তি সম্পর্কে নতুন করে আরম্ভ বা সাক্ষীদের সাক্ষ্য পুনরায় শ্রবণ করতে হবে।
351(2). এই ছিল আমাদের 24 অধ্যায়ের আলোচনা। যদিও আমরা এগুলো একটু শর্ট করে পড়া দরকার ছিল, কিন্তু তারপরে এমসিকিউর কারণে একটু লং করে পড়লাম আর কি। তারপরে অধ্যায় 25, অনুসন্ধান এবং বিচারে সাক্ষ্য গ্রহণ ও লিপিবদ্ধ করার পদ্ধতি। ফৌজদারি কার্যবিধি 353 হতে 365 দ্বারা। এগুলো আমরা একটু শর্ট ভাবে জাস্ট খালি মূল হেডেনটা বলবো, আপনারা একটু মূল হেডেনটা মনে রাখবেন। ফৌজদারি কার্যবিধি 353 দ্বারা আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে। অর্থাৎ প্রকাশ্যভাবে ভিন্নরূপ কোনো বিধান যদি না থাকে, অর্থাৎ অধ্যায় 22, 20, 22, 23 অনুসারে আসামির উপস্থিতিতে বা তাহার উকিলের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে। অর্থাৎ যখন কোনো আসামির সাক্ষ্য গ্রহণ করবেন, সেক্ষেত্রে কি করবেন? আসামির উপস্থিতি বা তার উকিলের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করবেন ফৌজদারি কার্যবিধি 353 দ্বারা। তারপর ফৌজদারি কার্যবিধি 364 দ্বারা আসামির জবানবন্দি যেভাবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে এটা কি? এটা কি ক্ষমতা নাকি পদ্ধতি? আসামির জবানবন্দি যেভাবে লিপিবদ্ধ করতে হবে, এটা হচ্ছে পদ্ধতি। 364(1) ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট বিভাগ ব্যতীত কোনো আদালত যদি আসামির জবানবন্দি গ্রহণ করেন, তখন জিজ্ঞাসিত প্রশ্ন যে ভাষায়, যেভাবে বা আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ আপনি যেভাবে ম্যাজিস্ট্রেট, আপনি যেভাবে আসামিকে প্রশ্ন করবেন, ওইভাবেই প্রশ্ন লিখবেন এবং সে যেভাবে উত্তর দিবে সেইভাবেই উত্তরটা লিখবেন। যদি এইভাবে না হয়, তাহলে কি করবেন? আদালতের ভাষায় অথবা ইংরেজি ভাষায় লিপিবদ্ধ করবেন। লিপিবদ্ধ শেষ হইলে পরে তার জবানবন্দি দেখাইয়া, পড়াইয়া, শুনাইয়া, বুঝাইয়া দিতে হবে। তারা দেখাবেন, পড়াবেন, শোনাবেন, বুঝাইয়া দিবেন। তারপরে কি হয়েছে, যদি আসামি সঠিক বলিয়া জবানবন্দি দেয়, তাহলে সে নিজে স্বাক্ষর করবে এবং ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন। এটা হইল 2। সে পড়িয়া শুনিয়া বুঝে কি করবে? নিজে স্বাক্ষর, আসামি নিজে স্বাক্ষর করবে এবং ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবে। 3 বলছে, ম্যাজিস্ট্রেট এবং জজ যদি নিজ হাতে আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় জবানবন্দি লিপিবদ্ধ করেন না, তাহলে কি করবেন? নিজের ভাষায় লিখবেন নাকি আদালতের ভাষায় লিখবেন? ম্যাজিস্ট্রেট বা জজ আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় কি করবেন? লিপিবদ্ধ করবেন। আর যদি না পারেন, তাহলে কি করবেন? কারণ উল্লেখ করবেন। এখন এই 364 থেকে কি বুঝছেন এটা বলেন। 364 থেকে কি বুঝছেন? আসামির জবানবন্দি যেভাবে লিপিবদ্ধ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে পদ্ধতি। মনে রাখবেন, এটা হচ্ছে পদ্ধতি। আসামির জবানবন্দি গ্রহণ করার পদ্ধতি। ম্যাজিস্ট্রেট যেভাবে প্রশ্ন করবেন, অর্থাৎ আপনি যেভাবে আসামিকে প্রশ্ন করবেন সেই প্রশ্ন লিখবেন, সে যেভাবে উত্তর দিবে সেই উত্তর আপনি লিখবেন। এটা হচ্ছে আসামির ক্ষেত্রে। আর যদি কোনো সাক্ষীর সাক্ষ্য হয়, সেই ক্ষেত্রে আপনি কি প্রশ্ন করছেন এটা দেখার বিষয় না, সে কি উত্তর দিচ্ছে শুধু এটাই লিখবেন। এটাই হচ্ছে পার্থক্য। যদি বলে সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধের পদ্ধতি এবং আসামির সাক্ষ্য লিপিবদ্ধের পদ্ধতি কিভাবে হবে, তাহলে কিন্তু এখানে ভিন্নতা আছে। এখানে পিআরবির মধ্যে আপনারা যাইতে হবে, 467-র মধ্যে যাইতে হবে। তাহলে কি হবে? আসামিকে আপনি যে প্রশ্ন করবেন, এটা বিস্তারিত আপনাকে লিখতে হবে, প্রশ্ন লিখতে হবে এবং সে উত্তর দিলে উত্তরও লিখতে হবে। এখানে শুধু হা না দিয়ে আপনি উত্তর লেখার সুযোগ নাই। কিন্তু সাক্ষীর ক্ষেত্রে সাক্ষীকে আপনি প্রশ্ন করছেন, হ্যাঁ, হা অথবা না দিলে আপনি সেটা দিয়ে লিখতে পারবেন। তাহলে আমরা এই অধ্যায়ের 353 হতে 365-র মধ্যে এই যে দুইটা দ্বারাই পড়লাম, 353 এবং 364, এই দুইটা দ্বারাই আমাদের প্রয়োজন। তারপরে হচ্ছে অধ্যায় 29, শাস্তি স্থগিত, হ্রাস ও পরিবর্তন করা। ধারা হচ্ছে 101 হতে 102 ক, অর্থাৎ 3টা ধারা। 101 কি বলছে? দ্বন্দ্ব স্থগিত বা মওকুফ করার ক্ষমতা। সরকার দণ্ডিত ব্যক্তির দণ্ড বিনা শর্তে বা যে কোনো শর্তে মওকুফ বা কিছু দণ্ড কমাইতে পারেন, বিনা শর্তে অথবা শর্তে।
দণ্ডিত ব্যক্তির দণ্ড মওকুফ অথবা কিছুটা কমাইতে পারেন, একবারে বাদও দিতে পারেন, আবার পরিবর্তনও করতে পারেন। 2, যখন দণ্ড মওকুফের আবেদন করে তখন যে আদালত রায় দিয়েছেন সেই আদালতের মতামত নেবেন। 3, যে সকল শর্তে দণ্ড মওকুফ করা হয় যদি সে পালন না করে সেক্ষেত্রে কি করবেন, যে কোনো পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। কি জন্য? বাকি দণ্ড বুক করার জন্য। তাহলে আমরা 401-3 কি পাইলাম? পুলিশ অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার। কি জন্য গ্রেপ্তার করবেন? তারে যে শর্তে মাপ দেওয়া হয়েছিল, দণ্ড মওকুফ করা হয়েছিল, সেই শর্ত লঙ্ঘন করছে, এই জন্য তার যে অবশিষ্ট দণ্ড আছে এই অবশিষ্ট দণ্ডটা বুক করার জন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি 401-3। ফৌজদারি কার্যবিধি 402 দ্বারা দণ্ড রদবদলের ক্ষমতা। এই দণ্ডটার রদবদল কে করবে? সরকার দণ্ডিত ব্যক্তির অনুমতি না নিয়া মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো সময়ের সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা পরিবর্তন বা হ্রাস করতে পারবেন। অর্থাৎ আসামির অনুমতি না নিয়েই সরকার চাইলে দণ্ড পরিবর্তন করতে পারে। ফৌজদারি কার্যবিধি আইন 402 দ্বারা। ফৌজদারি কার্যবিধি আইনের 402 এর ক দ্বারা হচ্ছে 401 এবং 402 দ্বারায় যে ক্ষমতা অর্পণ করা হয়েছে তা যদি মৃত্যুদণ্ড হয় তাহলে কে করতে পারবেন? রাষ্ট্রপতি কমা বা হ্রাস করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 402 এর ক। 401 এবং 2 এ পারে সরকার এবং 402 এর কতে পারে রাষ্ট্রপতি। তারপর হচ্ছে অধ্যায় 30, পূর্বেকার দণ্ড বা খালাস। 1 ধারায় 1 অধ্যায় 403 দ্বারা। ফৌজদারি কার্যবিধি আইন 403 দ্বারা একবার দণ্ডিত হইলে বা খালাস পাইলে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। একবার দণ্ডিত হইলে বা খালাস পাইলে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যায় না। এটা কোন আইনে আছে বলেন? সাক্ষ্য আইনের 40 ধারায় আছে। একবার দণ্ডিত হইলে এই অপরাধের জন্য আবার বিচার করা যাবে না, সাক্ষ্য আইনের 40 ধারা। তবে যদি একই অপরাধ হতে অন্য অপরাধ হয়ে থাকে তাহলে তাহার বিচার করা যাবে। একটার সাথে আরেকটা সম্পর্কিত বা এক অপরাধ থেকে আরেকটা অপরাধ তৈরি হয়েছে সেই ক্ষেত্রে ওইটার বিচার আলাদাভাবে করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের 30 অধ্যায় শেষ, এখন হইলো 31 অধ্যায় আপিল। নাকি এটা তাক, আজকের মতো এখানে আমরা থাকি, ওইটার যাওয়ার দরকার নেই এত দূর। আজকের মতো এখানেই থাকি, কারণ এত দূর আর নাকি আপিল শেষ করে দেব নুরুল ভাই? না, আপিলটা বড় আছে। বড় থাকলে এখানে তো এত বেশি নাই তো, আমরা দুই সাইডটা একটু মনে করছে শর্ট করে নিয়ে নেব। আচ্ছা, আমরা ওই যে 28 অধ্যায়ের এই যে 399 ধারাটা আছে স্যার, ওই যে তরুণ অপরাধীর বিচারটা আর কি, তরুণ অপরাধী যদি হুম ফৌজদারি কার্যবিধানে বিচার হয় হুম 15 বছরের কম, হুম তো 15 বছরের কম হলে সেটা তো আবার শিশুতে চলে যায়, শিশু আইনের ওই যে 36 ধারাটা আর কি, হুম তখন তাকে তো সেফ কাস্টডিতে রাখা হয় আর কি। হ্যাঁ, সেফ কাস্টডিতে রাখা হয়, অর্থাৎ 15 বছরের কম হইলে তারা যদি আপনি শাস্তি দেন শাস্তি দিতে পারবেন, কিন্তু তার বয়স 18 পর্যন্ত না হওয়া পর্যন্ত তাকে নিরাপদ হেফাজতে রাখতে হবে। নিরাপদ হেফাজতে রাখতে হবে। আর যদি নিরাপদ হেফাজতে আপনার তার বয়স রাখবেন কতদিন পর্যন্ত? 18 পর্যন্ত। রেদওয়ানুল করিম। আর গর্ভবতীর স্ত্রী লোকের একটা ওই যে, যেটা গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ আর কি, 382-তে স্যার। হুম এটা তো হাইকোর্ট বিভাগ তো দণ্ডটা তো স্থগিত করতে পারে যদি সে হ্যাঁ গর্ভবতী হয়। হুম ওইগুলা এত এটা একটু ইম্পর্টেন্ট। বলেন। 382 হয়েছে যদি কোনো গর্ভবতী যদি দণ্ডপ্রাপ্ত হয়, অর্থাৎ যদি তার মনে করেন যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে
তার ফাঁসি কার্যকর করার আগে মহিলার দণ্ডের ক্ষেত্রে কিছু ফর্মালিটি আছে, তার মেডিকেল পরীক্ষা নিতে হয়। এই মেডিকেল পরীক্ষায় যদি দেখা যায় যে সে গর্ভাবস্থায় আছে, তাহলে কি করবেন, হাইকোর্ট বিভাগে তার এটা পাঠাইতে হবে। এই মামলার নথি রায় সবকিছু হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে। হাইকোর্ট বিভাগে প্রেরণ করলে এটা হাইকোর্ট বিভাগ তখন কি করবেন, তার দণ্ড কমাইতেও পারেন, অথবা কি করবেন, যাবজ্জীবন কারাদণ্ড দিবেন। দণ্ড কমাইতেও পারেন অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিবেন। এখন কমাইলে কি করবে, তবে মৃত্যুদণ্ড আর হবে না কিন্তু, কারণ মৃত্যুদণ্ড তার এটা বাতিল হয়ে যেতে পারবে। কারণ মৃত্যুদণ্ড দিলে তার যে বাচ্চা গর্ভে আছে এই বাচ্চার কিছু খণ্ডন আছে, এগুলা কে দিবে? এই জন্য হাইকোর্ট বিভাগ কি করবে, তাকে তার দণ্ডটা হ্রাস করে দিবে, কমাই দিবে। সেটা মনে করেন যে মৃত্যুদণ্ড তাকে চেঞ্জ করে যাবজ্জীবন অথবা 10 বছর 12 বছর এরকম একটা মেয়াদ দিতে পারে, তবে তার এটার মৃত্যুদণ্ড আর থাকবে না। আর কিছু